8 নম্বরের সমস্যা নেই, শুরু করছি। 9 নম্বরে 9 কি নম্বরে কি সমস্যা বলেন? সমস্যা বলেন? 9 এর বি তে সমস্যা। ঠিক আছে, মক সলভিং করতেছেন না, পার্ট 2 9 এর বি তে সমস্যা। হ্যাঁ, আচ্ছা 9 এর এটাতে কি করছেন? প্রথম পার্টটা সুন্দরভাবে প্রুফ করতে পারছেন, রাইট? পার্ট বি তে সমস্যা। পার্ট বি তে আমাদের বলছে কি 2 tan 2x plus pi by 3 equals 3 cos 2x plus pi by 3. So এই ইকুয়েশনটা আমাদেরকে সলভ করতে হবে in this interval, right? 2 3 significant figures. আচ্ছা, সো এই সেম টাইপের ইকুয়েশন কিন্তু আপনি এখানে প্রুফ করে আসছেন, একই জিনিস হুবহু। সো এটার পরিবর্তে আমরা সিম্পলি লিখে দিতে পারি 3 sin square 2x plus pi by 3 এটার জায়গায় যা আসছে প্লাস 2 sin 2x plus pi by 3 and minus 3 equals 0. এই পর্যন্ত তো আশা করি ঠিক আছে, রাইট? ওকে, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই আশা করি। আচ্ছা, and then obviously you can substitute if you want to, যদি বারবার লিখতে কষ্ট হয়। So let sin of 2x plus pi by 3 equals p, তাহলে আমরা লিখতে পারি 3p square plus 2p minus 3 equals 0. এখন এটাকে কি মিডল টার্ম করা সম্ভব? 3 3 are 9, 9 1 are 9 হয়, বা না, মিডল টার্ম সম্ভব না। তাহলে আমাদেরকে ফর্মুলা চলে যেতে হবে minus b plus minus root over b square minus 4ac over 2a. আমাকে একটু বলেন তো p এর ভ্যালু কি কি আসে? প্লাস মাইনাস রুট 10/3 এরকম কিছু আসবে, রাইট? একটা প্লাস আর একটা মাইনাস। আচ্ছা, এখন আসেন, সো আমরা যদি ব্যাক সাবস্টিটিউশন করি sin x sin 2x plus pi by 3 equals minus 1 minus root 10/3. এখন এটাকে তো অবশ্যই একটা সাইন ফাংশন, এখানে কিছু মাল্টিপ্লাই অফ করা নাই। সো এই সাইন ফাংশনের ভ্যালু কখনোই 1 এর উপরে যেতে পারে না, সো এটা কখনো অ্যাপ্লিকেবল হবে না। তারপর আপনি চাইলে ইনভার্স করে দেখতে পারেন, এটা ম্যাথের নোট দেখাবে, সেটা থেকে কোনো সলিউশন আমরা পাবো না। আরেকটা ভ্যালু আমরা পাচ্ছি কত? 2x, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি। আরেকটা ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে sin of 2x plus pi by 3 equals minus 10 minus 1 plus root 10/3, নাকি? এটা থেকে আমরা সলিউশন পাবো। আচ্ছা, সো ফার্স্টে আসেন আমরা পজিটিভ ভ্যালুস গুলো দেখি, যেহেতু আমাদের নেগেটিভ ইন্টারভ্যাল দিয়েছে আলাদা করে দেখতে হবে। সো ফার্স্টে পজিটিভ ভ্যালুস গুলো বের করি। আমাদের ফার্স্ট পজিটিভ ভ্যালুটা কিভাবে পাবো? 2x plus pi by 3 equals sin inverse of this. এটা কত আসে বলেন তো? It's better to হ্যাঁ রেডিয়ান মোডে নিয়ে করো, অবশ্যই রেডিয়ান মোডে দিতে হবে आंसर। এবং 3 সিগনিফিকেন্ট, সো আমরা 4 ডিজিট অন্তত রাখবো। এটা ইনভার্স করলে কত আসে? sin inverse of -10 plus root -1 plus root 10 over 3। আর করে 5 এর পর কি আছে? 48 এর পর আর কিছু আছে না? আচ্ছা 48। It's better to write, আপনাদের একটা জিনিস আমি বুঝাইতে পারি না, এখানে আমার ফাইনাল অ্যান্সার 3 সিগনিফিকেন্ট ফিগারে চাইছে না? সো ইমিডিয়েট অ্যান্সার গুলো অ্যাট লিস্ট একটা ফিগার বেশি রাখবে, না হলে কি অ্যান্সারটা ডেভিয়েট করবে, অ্যান্সার মার্কটা হারাবে। আমি কি বাংলা কথা বুঝাইতে পারছি বাবা? কথাটা আপনারা শুনেন না। সো একটা ফিগার বেশি রাখেন, ক্যালকুলেটর তো করতেছে, আপনি তো করবেন না। আচ্ছা, সো এটা একটা ফিগার, obviously this is less than pi. pi এর ভ্যালু কত? ডিগ্রিজে না, নরমালি নাম্বারে 3.14, রাইট? সো এতটুকু তো আইডিয়া আছে 3.14 এর চেয়ে কম আছে এটা। এবং আমরা এটাকে কি করব, এখান থেকে আবার মাইনাস করব, তারপরে হয়তো 2 দা ডিভাইড করব, সো আরো কমে যাবে। আচ্ছা, এর পরের ভ্যালুটা কত? সাইনের সেকেন্ড ভ্যালু আমরা কিভাবে বের করি? 180 মাইনাস দিস, সো 180 মাইনাস 180 দিবেন না, পাই মাইনাস এত, কত আসে?
2.3367 আছে, সো 2.337 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটাও আমাদের পায়ের কমই থাকবে, এখানে মাইনাস হবে, তারপর টু দ্য ডিভাইড হবে। আচ্ছা, তাহলে থার্ড ভ্যালুটাও করে ফেলি। থার্ড ভ্যালু হবে 360 প্লাস ফার্স্ট ভ্যালু, মানে 2 পাই প্লাস এটা কত আসে? 2 পাই প্লাস 0.804, 2 পাই প্লাস এটা, হ্যাঁ স্যার 0879। আচ্ছা ঠিক আছে, পুরোটাই দিলাম, সমস্যা নেই। আর তো যাওয়ার দরকার নেই, কারণ এটাই একটু দেখেন তো এটা রেঞ্জে পড়বে কিনা। সো আমরা প্রতিটা ভ্যালু থেকে এখন আমরা এক্স বের করবো, রাইট? সো এক্স কিভাবে বের করবো দেখেন, এটা থেকে আমরা পাই বাই 3 মাইনাস করবো এবং তারপর অ্যান্সারটাকে 2 দা ডিভাইড করবো, ঠিক আছে কথা? তাহলে করেন, এটা থেকে পাই বাই 3 মাইনাস করেন, 0.8048 মাইনাস পাই বাই 3, যা আসবে ডিভাইডেড বাই 2। এটা মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু দেন যা আসবে ডিভাইড বাই 2, শেষ। মাইনাস 0.121, 1 এর পরে কি আছে? তাহলে 1 শেষ। দিস মাই ফাইনাল আনসার। 1 তো, সো 1 ফাইনাল আনসার। আচ্ছা, এটার সাথেও সেম কাজ করবেন, 2.337 মাইনাস পাই বাই 3, যা আসবে অ্যান্সারটাকে 2 দিয়ে ডিভাইড করবেন। বুঝছেন তো এটা কি করতেছি? আগে কখনো ফার্স্ট ভ্যালুটাই কখনো অ্যাডজাস্ট করবেন না। 644, সেটা আমার রেঞ্জে পড়ে নাকি? 3.14 এর চেয়ে তো নিচে আছে। থার্ডটা একটু টেস্ট করেন, 7.0879 মাইনাস পাই বাই 3, যা আসবে ডিভাইডেড বাই 2। 3.020, ভেরি ক্লোজ টু পাই। তার মানে পরেরটা অবশ্যই 3.14 এক্সিড করবে, সো দরকার নেই টেস্ট করা। আচ্ছা, আমরা তো একটু নেগেটিভ রেঞ্জে চলে যাই এবার। নেগেটিভ ভ্যালুস বের করার নিয়ম কি বলছিলাম খেয়াল আছে? সেকেন্ড 360, মানে সেকেন্ড ভ্যালু থেকে আমরা সব মানে দিয়ে শুরু করব, সবগুলা থেকে মাইনাস 360 করা হয়। সো আপনার প্রথম নেগেটিভ ভ্যালু হবে আপনার সেকেন্ড পজিটিভ মাইনাস 2 পাই, ঠিক আছে? সেকেন্ড পজিটিভ মাইনাস 2 পাই, সবগুলা থেকে মাইনাস 2 পাই করবো। সেকেন্ড পজিটিভ মাইনাস 2 পাই। মাইরা, সন্ধ্যার ক্লাস করেন নাই, রাতেরটা আবার লেট। আচ্ছা, আমরা হচ্ছে P2 একটা ক্লাস দিতেছি, সরি এমনের বদলে, বাট যেহেতু আমাদের পরীক্ষা আছে আমি মক পেপারটা সলভ করার জন্য আজকে P2 ক্লাস দিলাম। হ্যাঁ, সো সলভিং এটা মাঝখান থেকে বুঝবেন না, ট্রিগোনোমেট্রি ছিল, পরেরটা আপনি হ্যাঁ কি করবেন। হ্যাঁ, আপনি এটা করেন ফার্স্ট, এই যে সেকেন্ড ভ্যালু 2.337 মাইনাস 2 পাই কত আসে? 3.9, আবার 94, কেন 46 এ পারে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরেরটা করেন, ফার্স্ট পজিটিভ ভ্যালু মাইনাস, আরে বেটা এটার সাথে অ্যাডজাস্ট করবো না, এটা অ্যাডজাস্ট করছি এখনো। সেকেন্ড ফার্স্ট পজিটিভ ভ্যালু মাইনাস 2 পাই, মানে 0.8408 মাইনাস 2 পাই কত আসে দেখো? মাইনাস 5.478। আচ্ছা, এর পরেরটা করলে হচ্ছে আমাদের এখন তো শেষ, সেকেন্ড পজিটিভ শেষ, ফার্স্ট পজিটিভ শেষ, এখন আমাদের নেগেটিভে যেতে হবে। So, আমাদের ফার্স্ট নেগেটিভ মাইনাস 2 পাই, ফার্স্ট নেগেটিভ মাইনাস 2 পাই, এটা মাইনাস 2 পাই কত আসে দেখো? করে রাখি ইন কেস। ফার্স্ট নেগেটিভ মাইনাস 2 পাই,
এটা অবশ্যই ক্রস করে রেঞ্জ। আচ্ছা, এবার আসেন ফাইনাল অ্যান্সার গুলো বের করি, দেখি কোনগুলো রেঞ্জে পড়ে। এখানে একই কাজ করবেন, এই অ্যান্সারটা থেকে -π/3 যা আসবে ডিভাইড বাই 2 কত আসে দেখেন, -3.946 -π/3 ডিভাইড বাই 2 মাইনাস আসে না? তো মাইনাস কে বলবে? -2.496 বলছিলেন মনে হয়, -2.496 যদি হয় সেক্ষেত্রে এটাকে আমরা রাউন্ড অফ করে 3 সিগনিফিকেন্টে 50 লিখতে হবে। আচ্ছা গেল। তারপর এটা করেন, -5.478 -π/3 ডিভাইডেড বাই 2। এটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে। কত আসে মাইনাস, তাহলে রেঞ্জের বাইরে, নট অ্যাপ্লিকেবল। আর দেখা দরকার নেই, মানে পরের গুলো আরো নেগেটিভের দিকে যাবে। তাহলে আমাদের রেঞ্জ ছিল কত, -π থেকে +π এর ভিতরে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার গুলো কি কি হবে? আমাদের নেগেটিভ সাইড থেকে যদি শুরু করি, দিস ইজ দ্য ফার্স্ট ভ্যালু ইউ গেট, -2.50। তারপরে পাচ্ছি -0.121 থ্রি সিগনিফিকেন্ট ফিগারসে, তারপর 0.644, এবং ফাইনালি আমরা পাচ্ছি 3.02। দ্যাটস ইট, 020 বা দ্যাটস 02 লিখলেই থ্রি সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন আপনার কয়টা মিলছে। দুটো মিলে নাম্বার, -121, 2.50, 0.645, 3.02। ঠিক আছে, এবার 64 কত ছিল, 5ই হবে। আপনি আমার কিছু একটা ভুল হয়েছেন। হ্যাঁ, 6.5 এর কথা। তাই না, আপনারা ক্যালকুলেটর কেন টিপতে পারেন না ভাই? বুঝছি, কোনো কনফিউশন থাকলে বলেন, ক্যালকুলেটর টিপা দ্বারা আমি শিখিয়ে দেবো। আচ্ছা, তারপরে নেক্সট সমস্যা কোনটাই হয়েছে, উমায়ের আপনি এটা থেকে খেয়াল করেন, হ্যাঁ। আর রেকর্ড ক্লাসগুলো দেখে নিন, আমি রেকর্ডগুলো একটা হয়ে গেছে আপলোড, যেটা সন্ধ্যায় ছিল, এটা আমি আপলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব। হ্যাঁ, কাইন্ডলি প্লিজ এগুলো দেখবেন, কারণ এগুলো দেখলে আপনি শিখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। 10 এর সমস্যা, 10 এর বিসি। আচ্ছা, 10 এর প্রথম পার্ট থেকে আমি করি, তোমরা খেয়াল করেন। Circle has equation of this. Find the coordinates of the center of the circle and the exact value of the radius of the circle. So আমরা সার্কেলের কোঅর্ডিনেট, সেন্টারের কোঅর্ডিনেট বের করা জানি তোমরা, জানেন? তো সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট যদি আমরা ধরে নেই a আর b, তাহলে ওর জেনারেল ফরম্যাট অফ দ্য ইকুয়েশন হচ্ছে x মাইনাস সেন্টার কোঅর্ডিনেট স্কয়ার প্লাস y মাইনাস y কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, এবং এটার সাথে আমরা আমাদের গিভেন ইকুয়েশনটাকে কম্পেয়ার করে অ্যান্সার বের করব। a স্কয়ার মাইনাস 2x ab প্লাস b স্কয়ার, এটা আসলো এখানে, এটা আসবে y স্কয়ার মাইনাস 2x by প্লাস b স্কয়ার, আর r স্কয়ারটাকে একই পাশে নিয়ে আসলাম মাইনাস করে ইকুয়াল টু 0। এরপর আমরা এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। সো x স্কয়ার, তারপরে লিখছি y স্কয়ার, তারপরে মাইনাস 2ax, তারপরে মাইনাস 2by, আর লাস্টে হচ্ছে কনস্ট্যান্ট গুলো, মানে যেগুলোর সাথে x অথবা y কিছুই নেই। এন্ড তারপরে জাস্ট আপনার কম্পেয়ার করলেই সেন্টারের কোঅর্ডিনেট চলে আসবে। আমাদের এখানে আছে -2ax, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2a, আর আমাদের গিভেন ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4। সো obviously -2a equals to 4, therefore a equals to -2 পেয়ে গেলাম সেন্টারের x কোঅর্ডিনেট। সেম ভাবে আমরা y কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব, -2b equals to, এখানে y এর পাশে কোএফিসিয়েন্ট আছে -30, মাইনাস ক্যান্সেলস ফ্রম বোথ সাইড, সো আমরা এটাকে লিখব 50। তার মানে আমাদের সেন্টারের কোঅর্ডিনেট আমরা পেয়ে গেছি, টাইম সেন্টারের কোঅর্ডিনেট মিলছে -250। ঠিক আছে, তোমরা এটা বুঝছেন? আর রেডিয়াসটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে,
জাস্ট এখন একটাই বাকি আছে কনস্ট্যান্ট কম্পেয়ার করা। সো আমাদের গিভেন ইকুয়েশনে বা জেনারেল ইকুয়েশনে কনস্ট্যান্ট বলতে সবসময় আমরা পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এটা অবশ্যই লাস্টে করতে হবে, কারণ ab এর ভ্যালু জানা আগ পর্যন্ত আপনি এটা পারবেন না। আর এখানে আমাদের কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি 209 আছে। Now you just put the values of a and b. So minus 2 square, b এর value পাইছেন 15 square, r is what you need to find out, equals 209. So 2 square, so this is 4. 15 square কত আসে একটু দেখবেন? 225. তাই 15 square দেখেন তো বাবা। Minus r square equals to 209. Therefore আমাদের এখানে আমরা যদি দেখি this is 229 minus 209 equals r square. So 229 minus 209 এটা হচ্ছে 20 আসে। So r is a square root of 20. এখানে plus minus নিব না, কারণ radius cannot be negative. You can keep the answer in this format. So this is your answer to part A2. Radius হচ্ছে root 20. Clear? ঠিক আছে? তোমরা এটা বুঝছেন? তাই নিতে এটা ঠিক আছে। ওকে। এরপরে দেখেন, এরপরে তো সাতাইনের সমস্যা শুরু হয়েছে। The line L has equation y equal to mx plus 1, where m is a constant, which means it's just a number. Given that the line L is a tangent to the curve at the point P, এই লাইনটার মানে কি আমাদের একটু বুঝান। তাই এটা একটা সার্কেল, and line L is a tangent to the circle, এটার মানেটা কি at the point P? যা বুঝেন বলেন, তাহলে আমি শিখাবো। এক্স্যাক্টলি, কয়বার টাচ করছে? টাচ করছে মানে একবারই করছে, তাই না? ঠিক আছে। এখন যদি কোনো লাইন আর কার্ভ ইন্টারসেক্ট করে, তাহলে এটা সলিউশন, ইন্টারসেক্ট করা বা টাচ করা একই কথা, হ্যাঁ। পার্থক্য হচ্ছে ইন্টারসেক্ট করলে দুইবার করবে, টাচ করলে একবার করবে। সো আমার কথা হচ্ছে, যদি একটা লাইনের সাথে একটা কার্ভ মিট করে, তাহলে ওটাকে আমরা সলিউশন করতে পারি। দুইজনের ওয়াই কোঅর্ডিনেট এখানে সেম, সার্কেলের ওয়াই কোঅর্ডিনেট পিতে যা, লাইনেরও ওয়াই কোঅর্ডিনেট পিতে তাই হবে। সো ওই ভাই হিসাবে আমরা দুইজনের ওয়াই কে ইকুয়াল ধরে ইকুয়েশন সলভ করতে পারি। যদি এটা ট্যানজেন্ট হয়, তাহলে আপনি ইকুয়েশন সলভ করে কয়টা সলিউশন পাবেন বলেন? যদি এটা ট্যানজেন্ট একটা পাবেন, আর যদি অন্য কোনো লাইন হতো তাহলে দুইটা সলিউশন পেতেন, ঠিক না? দুইটা সলিউশন পাওয়া মানে হচ্ছে টু ডিস্টিংক্ট রুটস, এবং এটার জন্য আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac হ্যাজ টু বি গ্রেটার দেন 0, ঠিক না? আর যদি একটা সলিউশন পান, তার মানে আপনার উত্তর দুইটা আসবে বা দুইটা একই আসবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি নেচার অফ রুটটা হচ্ছে ইকুয়াল টু 0। নেচার অফ রুট ইকুয়াল টু 0 হলেই বা ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হলেই আমরা বলতে পারি যে একটা মাত্র সলিউশন পাবো। সো আমাদেরকে এই কথাটা তারা বলে দিচ্ছে কিন্তু, যে L is a tangent to C, তার মানে এই P পয়েন্টে আমরা সলিউশন একটা পাবো। আর তারপর আমাদেরকে একটা জিনিস শো করতে বলছে, যেখানে শুধু M আছে। তাহলে চলেন আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে at point P, যেটা একটা ইন্টারসেকশন বা টাচিং পয়েন্ট যেটাই বলে। সো at point P আমরা কি বলতে পারি না লাইন আর কার্ভের y সেম হবে? সো x স্কয়ার, এটা হচ্ছে কার্ভ মানে সার্কেল, লাইনের y টা আমি এখানে বসাই দিই, সাবস্টিটিউশন করে ফেলি। লাইনের y বলতে আমরা বুঝি mx প্লাস 1। সো এইখানে y এর পরিবর্তে আমি mx প্লাস 1 বসাই দিলাম। এই পার্টটুকু কি সবাই বুঝতে পারছেন? At the point of intersection or at the point where they meet, তাদের দুইজনের y ভ্যালু সেম হবে। এখন it is easier for me যদি আমি লাইনের y টাকে কার্ভের বা সার্কেলেরটার মধ্যে বসাই দিই। এই ইকুয়েশনটা কি সবাই বুঝতে পারছেন কিনা একটু বল। ক্লিয়ার? কনফিউশন আছে? বলেন, কোনো কনফিউশন থাকলে বলেন। আমি হ্যাঁ, মানে যেহেতু ইন্টারসেকশন পয়েন্টে আমরা কি জানি যে সার্কেলের y লাইনের y সেম হবে, সার্কেলের x লাইনের x সেম হবে। এখন সার্কেলেরটার থেকে লাইনে বসানো হচ্ছে, সার্কেলেরটার মধ্যে লাইনের y ভ্যালুটা বসায় দেওয়া ইজিয়ার। আমাদেরকে তো বলেই দিয়েছে লাইনের y টা হচ্ছে mx প্লাস 1, রাইট? সো আমরা কি করলাম, এট পয়েন্ট P সার্কেলের y এর মধ্যে লাইনের y টা বসাই দিই।
এবং এটা আমরা করতে পারি কারণ পি পয়েন্টে দুজনের ওয়াই সেম হবে, দুজনের এক্সও সেমই হবে। ঠিক আছে, ওকে, তাই বুঝছেন? এরপরে কি, এরপর আমরা জাস্ট নরমালি সলভ করার চেষ্টা করব। এটা তো কিছু করার নাই, এটাকে আমরা হোল স্কয়ার ফরম্যাটে ভাঙতে পারি, তাই না? তাহলে ভাঙেন, এম স্কয়ার এক্স স্কয়ার মানে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, ওয়ান স্কয়ার করলে তো ওয়ানই, ঠিক আছে? তারপরে এখানে 4x, এখানে -30 আছে, এটাকে আবার হোল স্কয়ারে ভাঙতে হবে। এটা তো হোল স্কয়ার ছিল না, দেখছেন আকাম করতে হয়েছে, সেটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, -30 mx -30 প্লাস 209 ইকুয়ালস 0, শেষ। আচ্ছা, এবার আসেন আমরা একত্র করে একটু সুন্দর করি। x স্কয়ারের টার্ম দুইটা আছে, সো আমি এখানে 1 প্লাস m স্কয়ার x স্কয়ার লিখতে পারি। x এর টার্মগুলোকে একত্র করেন, এখানে 4x আছে, এখানে 2mx আছে, এখানে -30mx আছে। সো আমরা যদি x টা কমন নেই, আপনারা স্টেপ বাই স্টেপ করে নিন, একসাথে করতে গিয়ে ভুল করেন না। এখানে 4 থাকবে, আর এটা মাইনাস করলে -28 আসে, সো -28m x টাকে কমন নিলাম। আর কনস্ট্যান্ট টার্ম কি আছে? 1 -30, সো দ্যাটস -29, -29 প্লাস 209, এটা কি 190 হয় দেখেন তো? -29 প্লাস 209, 180, চেক করেন। -29 প্লাস 209 কত আসে? ডান। এখন আসেন, এই যে ইকুয়েশনটা, এটা আসলে কি? এটা তো হচ্ছে লাইন আর সার্কেলের সলিউশন এট পি। এখন এট পি যেহেতু ট্যানজেন্ট বলেই দিছে, তার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি কয়টা সলিউশন পাবো? একটা। তার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য the discriminant value has to be 0, real and equal roots। বুঝতে পারছি না বুঝি নাই? ট্যানজেন্ট দেখলেই এটা করতে হবে ভাই। দেখেন কোনো কনফিউশন আছে কিনা? তাই না, আপনাদের কিন্তু এটা কয়েকবার দেখাইছি আমি, তারপরে ভুল করছেন পরীক্ষায়, বুঝেন নাই? আচ্ছা, আমরা নেচার অফ রুটস এর বিষয়টা বুঝি, এটা আগে একটু বলা হোক ভাইরা। নেচার অফ রুটস, নেচার অফ রুটস, বা তার আগে রুটস কি এটা বুঝি। রুটস কোনো কিছু না বুঝলে বলবেন, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে কোন দিক থেকে ধরলে বুঝতে হবে। রুটস বুঝি, রাইট? আচ্ছা, সলিউশন মানে এক্স এর ভ্যালু। আচ্ছা, সো নরমালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, হ্যাঁ, আমরা কয়টা এক্স এর ভ্যালু পাই? নরমালি দুইটা পাই, হ্যাঁ দুইটা পাই। সো এখানে অ্যাকচুয়ালি তিনটা কন্ডিশন হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন দুইটা ডিফারেন্ট এক্স এর ভ্যালু পাচ্ছেন, ওটাকে আমরা বলি রিয়েল এন্ড ডিস্টিংক্ট। রিয়েল মানে পাচ্ছি, আর ডিস্টিংক্ট মানে দুইটা এক্স এর ভ্যালু ডিফারেন্ট হবে, হয়তো একটা 3 একটা -3, বা একটা 3 আর একটা 2, ঠিক আছে, বা একটা -2 একটা 1, এরকম কিছু একটা রিয়েল এবং ডিস্টিংক্ট, দুইটা আলাদা ভ্যালু। যদি ওটা হয়, সেক্ষেত্রে আপনার সলিউশন করার দরকার নাই। there's something we call discriminant। ডিসক্রিমিনেন্ট বলতে আমাদের যে ফর্মুলা আছে না, অত ফর্মুলার দরকার নেই। বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে আমার কনস্ট্যান্ট। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সবসময় আপনার রুট হবে রিয়েল এবং ডিস্টিংক্ট। আপনার সলিউশন করার দরকার নেই, আপনি এমনি বুঝতে পারবেন। যদি এটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা সলিউশন করলে দুইটা ডিফারেন্ট এক্স এর ভ্যালু পাবো। ক্লিয়ার? আরেকটা হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল। এই ক্ষেত্রে আপনি এক্স এর দুইটা ভ্যালু পাবেন, কিন্তু দুটোটা ভ্যালু সেম হবে। মানে ধরেন একটা 2 আর একটা 2, একটা -2 আর একটা -2, ঠিক আছে, একদম সেম ভ্যালু হবে দুইটা। সেটা কখন হবে? সেটা হবে যদি আপনার ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 হয়। এখন দুইটা সেম ভ্যালু মানে এসেনশিয়াল আপনার রুট কয়টা আসলে? আমি যদি লিখলাম x = 2 or x = 2, এটা কোনো মিনিং আছে? আসলে তো দুইটা সেম মানে একটাই সলিউশন, রাইট? একটাই রুট। বুঝতে পারছি বাবা? আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো সলিউশন হয় না কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন, ওইটাকে আমরা বলি আনরিয়েল রুটস বা ইমাজিনারি রুটস। সো এটা কখন হবে? মানে কোনো সলিউশন পাবেন না, এটা হবে
যদি আমাদের ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ হয়, মানে লেস দেন 0। তো সো আমাদের কেসটা কি বলছিলাম আমরা, আবার একটু খেয়াল করে, সার্কেল আর ট্যানজেন্ট। এখন সার্কেল ট্যানজেন্টের সাথে কয়টা পয়েন্টে মিট করে? একটা, তাই না? সো আপনি সার্কেল আর ট্যানজেন্টের ইকুয়েশন দুটাকে যদি সলিউশন করেন ইকুয়াল ধরে, হাউ মেনি রুটস আর ইউ গোইং টু গেট? ওয়ান রুটস, বা ইন আদার ওয়ার্ডস রিয়েল এবং ইকুয়াল রুটস পাবেন, তাই না? ওই জিনিসটা আমরা এখানে বলছি, যেহেতু আমাদের এটা কি ছিল, পয়েন্ট পি তে সার্কেল এবং লাইন ট্যানজেন্ট হিসেবে মিট করে, তার মানে এই যে ইকুয়েশন, এটা তো আপনার সলিউশনটাই, রাইট? কারণ এখানে আমরা কিভাবে পাইছি এটাকে, সার্কেলের ওয়াই আর লাইনের ওয়াই কে সেম ধরে আমরা এটা পাইছি, রাইট? সো এই যে কোয়াড্রেটিক একটা ইকুয়েশন আমরা পাচ্ছি, এইটার সলিউশনে আমরা এক্স এর একই ভ্যালু পাবো, রিয়েল রুটস, কারণ পি ইজ আ পয়েন্ট অফ ট্যানজেন্ট। এখানে দুইটা আলাদা ভ্যালু পাওয়ার কথা না। ওই ক্লুটা ইউজ করে আমাদের ওই প্রুফটা করতে হবে। সো যেহেতু এটা আমাদের রিয়েল এন্ড ইকুয়াল রুট, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac শুড বি ইকুয়াল টু 0। দেখেন তো এভাবে এবার বুঝতে পারছেন কিনা বিষয়টা, না বুঝতে পারেন কোনো স্টেপ। লাইন ক্লিয়ার? লাইন ক্লিয়ার আছেন? কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে বি স্কোয়ার, এই যে এক্স এর পাশেরটা বি, মাইনাস 4 এক্স স্কোয়ার এর পাশেরটা হচ্ছে এ, আর সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে 180। শেষ। দিস শুড বি ইকুয়াল টু 0। দেখেন ওরা কিন্তু এরকমই একটা ইকুয়েশন আপনাকে শো করতে বলছে, ঠিক না? এখন আমাদের জাস্ট আর কি জিনিসটাকে একটু সুন্দর আকার আনতে হবে। তো চলেন একটু হেল্প করেন আমাদের, সেটাকে ফার্স্টে ভাঙি। এ স্কোয়ার মাইনাস 2ic ab, তো একটু মাল্টিপ্লাই করে দেন তো আমাকে। 2 ইন্টু 4 ইন্টু 28 কত আসে? 2 টাইমস 4 টাইমস 28 কত আসে ভ্যালুটা? 224m। আর একটু কষ্ট করেন, 28 স্কোয়ার কত আসে? বি স্কোয়ার 784m স্কোয়ার। ওকে, আর এখানে আমরা মাল্টিপ্লাই করে দিই, এটা তো জাস্ট 4 মাইনাস 4m স্কোয়ার। ও, আবার এখানে 180 আছে। 4 ইন্টু 180 কত আসে বাবা, একটু দেখেন তো। 4 ইন্টু 180 72, 720। সো দিস ইজ মাইনাস 720, আর এটা হবে মাইনাস 720m স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। শেষ। এবার আমরা দেখি m স্কোয়ার দুইটা আছে, সো 784 মাইনাস 720, এটা করলে আমরা পাচ্ছি মনে হয় 64, ঠিক আছে? তারপরে m আছে আমাদের একটাই, মাইনাস 224, আর কনস্ট্যান্ট আছে আমাদের 16 মাইনাস 720, সো দ্যাট শুড বি মাইনাস 704 ইকুয়াল 0। এটা কি মিলছে? মিলছে এখানে? হ্যাঁ, তত করতে হবে। তাহলে এখন কিভাবে করব? তো আচ্ছা, এটা বাদ দিতে হচ্ছে একটা মিনিট। হ্যাঁ, তাহলে আরো সিম্পলিফাই করতে হবে। কিভাবে করব দেখেন, সোজা হিসাব করি। এটার আমার 2 বানাইতে হবে নাকি, m স্কয়ারটারে। তাহলে এটাকে 2 বানাইতে হলে 32 দা ডিভাইড করে দেন। 32 বাই 64 ইজ 2, 64 বাই 32 ইজ 2। তাহলে সবাইকেই 32 দা ডিভাইড করতে হবে। তাহলে করেন, 224 বাই 32 কত আসে? 224 বাই 32 7, আর মাইনাস 704 বাই 32 কত আসে? ডান। করছেন তো? না, এটা অনেকে আছে কি, না আপনারা এক্সামে করবেন এই টেকনিকটা আমি জানি, যে অনেকে হচ্ছে কি, আচ্ছা শহীদ তো করতে বলছে, বিলবো তো দিয়ে দিন, স্যার হাতে চেক করবেন এটা। আমি কিন্তু আবার প্রতিটা স্টেপ চেক করার চেষ্টা করি যতটুকু সম্ভব, তাড়াহুড়া না থাকলে পুরোটা স্টেপই চেক করবো। সো অনেকে দেখা যাচ্ছে যে একবার একটা স্টুডেন্ট এরকম অ্যান্সার মিলছে কিন্তু মার্ক দেয়নি, তো সে আসছে আমি অ্যান্সার মিলেছে মার্ক দেন নাই কেন, সে আসলে দুইটা স্টেপে দুইটা ভুল করছে, দুই ভুলটা মাইনাস মাইনাসে প্লাসের মতো হয়ে কি অ্যান্সার ঠিক আসছে, and he is claiming he should get full mark, কারণ তার অ্যান্সার ফুললি মিলে। সো আমি তাকে অ্যান্সার মার্ক দিয়েছি, মেথড কোনো মার্ক দিই, কারণ মেথডে ওই জায়গায় সে দুই জায়গায় দুইটা ভুল করছে, কোইন্সিডেন্টালি ভুলগুলো ছিল একটা একটার অপোজিট, তো আলটিমেটলি দেখা গেছে তার অ্যান্সার মিলে গেছে।
এর জন্য আর কি শো হলেও অবশ্যই ওরা কিন্তু ফাইনাল স্টেপ পর্যন্ত চেক করে আপনাকে নাম্বার দিবে, ওটা একটু খেয়াল রাখবেন। টাইম বুঝা গেছে? এই ম্যাথটা এটা আপনাদের পারা উচিত ছিল, এরকম কিন্তু করছি আমরা ক্লাসে কয়েকটা বাবা। তো এখন আবার আস্তে আস্তে বুঝাইলাম, সো আশা করি বুঝছেন, নেক্সট টাইম ভুলেন না। এখন পর্যন্ত সত্য করে বলেন এই পেপার আপনারা বলছিলেন টাফ আসছে, একটা ম্যাথ দেখাইতে পারবেন যেটা না পারার মতো ছিল বলা, অনেস্টলি বলেন তো। তাই না পারার মতো কোনটা ছিল একদম পারেন না, শিখে নিলেন, এরকম তো ছিল না। এই পেপার অন্তত আমি এখন পর্যন্ত পাইনি এরকম ছিল না। ভুল টুল করছেন চিন্তা আসেনি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট এরকম না পারার মতো কঠিন কোনো ম্যাথ এখনো দেখিনি। একটা ছিল ওই যে রেঞ্জেরটা, ওটা তো 1 মার্ক, হয়তো অনেকে ভুলে গেছেন কেমনে ই করতে, সো এটা 1 মার্ক, স্টিল ইউ গেট আ লট অফ মার্কস লেফট। আচ্ছা, ফাইন্ড দ্য পসিবল পেয়ারস অফ দ্য কোঅর্ডিনেটস অফ পি। এখন পি এর কোঅর্ডিনেট গুলা মানে পি এর পসিবল পেয়ারস বলে দিয়েছে, তাহলে বুঝতেই পারতেছেন দুইটা হবে পেয়ার। আচ্ছা, তো পি এর ভ্যালু কেমনে বের করব? পি পয়েন্টের জন্য তো আমরা একটা ইকুয়েশন এখানে ডেভেলপ করছি, আর যদি এটা শো করতে নাও পারেন এটাকে ধরে পরের পার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথমত আমরা এম এর ভ্যালুটা বের করে নেই এই আগের ইকুয়েশনটা ধরে। এটা কি পার্ট সি ছিল না ডি? পার্ট সি। তাহলে এখানে 2m স্কয়ার মাইনাস 7m মাইনাস 22 ইকুয়াল 0। লেটস সি এখান থেকে m এর দুইটা ভ্যালু কি কি পাই আমরা? এটা কি আসবে? 44 আসে। 44 কি করা যায় কিছু? 4 দিয়ে 4 11, হ্যাঁ 11m প্লাস 4m, এটা করলে 44 মিলে যাবে ইকুয়ালস 0। এখান থেকে আপনি শুধু m ই কমন নিতে পারবেন, তাহলে 2m মাইনাস 11, এখান থেকে আপনি 2 কমন নিতে পারবেন, 2m মাইনাস 11 ইকুয়াল 0। এখান থেকে তাহলে আমরা 2m minus 11 পাচ্ছি কমন, left with m plus 2 equals 0। তাহলে m এর আমরা এখানে একটা ভ্যালু পাচ্ছি 11/2, আরেকটা m এর ভ্যালু পাচ্ছি আমরা -2। m এর ভ্যালু এগুলা। আচ্ছা, সো m যেহেতু পেয়ে গেছি, y equal to mx plus 1, এই লাইনের উপরে কি p পয়েন্টটা পড়ে না? p পয়েন্টটা কি লাইনের উপরে পড়ছে না? আপনি বলতে পারেন সার্কেল নেন না কেন, আপনার যদি ইচ্ছা আপনি সার্কেল নিতে পারেন, বাট সার্কেল ইকুয়েশন অনেক ঝামেলা। সো আমি সার্কেল ইকুয়েশন নিব না, আমি যেভাবে কাজ ইজি করতে পারি। সো আমি এই ইকুয়েশন দিয়ে পি এর ভ্যালুটা বের করব। সো যদি এম এর ভ্যালু 11/2 হয় তাহলে 11/2 এক্স প্লাস 1। আচ্ছা, তাহলে তো এখানে আমাদের ওয়াই এর ভ্যালু ডিরেক্টলি আসতেছে না। আচ্ছা দেখি 11/2 এক্স প্লাস 1, এটা একটা পাচ্ছি। আবার ওখানেও কি বসাইতে হবে তাহলে? একটু দাঁড়ান দেখি, এখানে একটা ইকুয়েশন পাইছিলাম এবং m এর ভ্যালু আমরা যদি বসাই এখানে x এর ভ্যালু চলে আসবে। আচ্ছা না, কিছু করার নেই, ওটার মধ্যে বসালে চলো হবে না, ওটা y বের করার সময় ইউজ করতে পারবো, কষ্ট করতেই হবে কারণ এখানে দুইটা আননোন থেকে যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা ইকুয়েশন আমরা এখানে ডেভেলপ করছিলাম এই যে সলিউশনের জন্য। সো দিস ইজ ভ্যালিড ফর পয়েন্ট p। এই ইকুয়েশনটার মধ্যে আমাদের m ভ্যালু দুইবার বসাই দিয়ে দুইটা x এর ভ্যালু বের করতে হবে, সরি, and then এই দুইটা x এর ভ্যালু দিয়ে দুইটা y ভ্যালু বের করব। y ভ্যালু বের করার সময় অবশ্যই আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ইউজ করব। একটু লেন্দি বাট ডুয়েবল। চলেন আমরা বসাই। গেলে ওকে, সো ফার্স্ট আসেন 11/2 টা যদি বসাই তাহলে 1 প্লাস 11/2 হোল স্কয়ার এক্স স্কয়ার প্লাস 4 মাইনাস 28 ইন্টু 11/2 এক্স প্লাস 180। এখান থেকে এটাকে সলিউশন করলে আমরা এক্স এর ভ্যালু দুইটা পাবো। কোনটা? ওয়াইটা? এটা এটা কিন্তু আপনি তো ওয়াইও জানেন না, ওয়াইও জানেন না, এক্সও জানেন না, সো দুইটা আননোন থাকলে তো বের করা সম্ভব না, বুঝছেন? আমি চেষ্টা করছিলাম বাট দেন আই রিয়ালাইজ যে দুইটার একটাও জানি না, সো এটা তো সলভ করতে পারবো। এখানে আমাদের শুধু এক্স না জানা আছে, বাকি সব জানি, সো এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে বাবা, তাহলে আমাকে একটু হেল্প করেন ক্যালকুলেশনে। এটা একটু ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে। 1 প্লাস ব্র্যাকেট দিয়ে 11/2 হোল স্কয়ার
1 plus 11/2 whole square, এটা খালি দেখেন কত আসে। কত আমরা -2 বসালে মনে হয় একই পাবো। আচ্ছা বলেন কত আসে? 125/4 x স্কয়ার। ওকে, m এর ভ্যালু নিয়ে কোনো কাহিনী কি আছে একটু দেখি তো তারা। একটা মিনিট দেন, হ্যাঁ, কারণ একটু বেশি লেন্দি হয়ে যেতেছে 4 মার্কের জন্য। আমাদের m নিয়ে কোনো কাহিনী আছে, m এর কনস্ট্যান্ট রয়েছে আর কিছু বলেন না। আচ্ছা হ্যাঁ, পেয়ারস অফ ভ্যালুজ এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে। তার আলফাবেট গ্রেডিয়েন্টস লিখবো, তাহলে কি -2 বসায় দিয়ে চেক করলে হতো, দুইটা অটোমেটিক চলে আসতো। আমার মনে হয় -2 বসালে হয়ে যাবে, কারণ এইটা দিয়ে তো আমি x এর দুইটা ভ্যালু পাবো। দুইটা x এর ভ্যালুর জন্য যে কোনো একটা বসালে হবে, I guess। আচ্ছা চলেন এটা করেন, তারপরে কত আসে হবে এটা একটু বলো তো। 4 - 28 ইন্টু 11/2, এটা কত আসে? 4 - 28 ব্র্যাকেট দিয়ে 11/2 ব্র্যাকেট ক্লোজ, শেষ। জাস্ট এই ফিগার করুন। এটা আসে -150, এটা আসে 180। আচ্ছা তাহলে এটার আমি সলভ করলাম না, হ্যাঁ আপনারা একটু এটা একটু ক্যালকুলেটর বসায় বলেন তো x এর দুইটা ভ্যালু কি কি আসে। ও না, x এর একটা ভ্যালুই পাবেন, ইকুয়াল রুটস না, এখান থেকে x এর দুইটা ভ্যালু সেমই পাবেন। দেখেন তো বের করে দেখেন দুইটা ভ্যালু সেম আসে কিনা। কোয়াড্রেটিক্যালি সলভ করা জানি না আমরা, জাস্ট ক্যালকুলেটর বসায় দেওয়া যায় যে, জাস্ট ক্যালকুলেটর ইকুয়েশনটা বসায় দিয়ে। বাহ, কোন উল্টা পাল্টা কথা। পেয়ার কোয়ার কিছু না, আপনি ক্যালকুলেটরে বসানো জানেন, এই যে করছি না আমরা, শিখছি না ডিরেক্ট ফর্মুলা বসায় দেওয়া। নেন এই যে মোড, আপনাদেরটা মোডে গিয়ে দেখবেন এরকম একটা ইকুয়েশন ফরম্যাট আছে। এ কত আমাদের 125/4, সো ফ্র্যাকশন চাপ দেন 125/4 ইকুয়াল টু দেন, তারপর আসেন বি, বি কত আমাদের -150 আর 180, সো বি হচ্ছে -150 ইকুয়াল টু 4 দেন, আর এটা হচ্ছে 180 ইকুয়াল টু 4 দেন। 12/5 x এর ভ্যালু কি দেওয়া যাবে না স্যার? আরেকটা দেখবেন 12/5 এ আসার কথা, দেখছেন 12/5 এ আসছে। এখন বলেন আপনি কি ফ্র্যাকশনের কথা বলতেছেন, বলবেন তাই বুঝিনি আপনার কথা। আপনার ক্যালকুলেটর ফ্র্যাকশন দেওয়া যান এটা বলতেছেন? ভালো মতো তাকায় দেখেন, ক্যালকুলেটরে ফ্র্যাকশন বাটন আছে। তো আপনার ক্যালকুলেটরটা দেখান তো আমারে, ক্যামেরা অন করে দেখেন, অন করে ক্যালকুলেটরটা দেখেন, দেখি কি ক্যালকুলেটর কি করে। হয়েছে বুঝছেন, পরীক্ষার এগুলো হলে কোনো কম্প্রোমাইজ করেন না। আচ্ছা তাহলে কত পেলাম জানি 12/5 পেয়েছি না, এবং দেখছেন দুইটা ভ্যালুই কিন্তু 12/5 আসছে, এবং সেটাই আসার কথা, কারণ রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। আচ্ছা আরেকটা আমরা পাবো হচ্ছে -2 ধরলে, তাহলে -2 ধরি, -2 স্কোয়ার এক্স স্কোয়ার, এটা বুঝতে পারতেছি তো সবাই। 4 - 28 ইন্টু -2m, মানে -2m এর ভ্যালু এক্স প্লাস 180। বাবা এটা একটু তাহলে করে দেখেন তো কত আসে, আমি এটা শর্ট করে দিই। এটা আসবে হচ্ছে কত 5x স্কোয়ার, এটা আসবে প্লাস 28 ইন্টু 2 30, 60 যে 4 কম 56 প্লাস 4, 60 আসার কথা, একটু চেক দিন তবে এটা, প্লাস 180। এটা একটা বার চেক দেন, এই জায়গাটুকু ঠিক থাকলে এটাকে ক্যালকুলেটরে বসাতে, বসায় দেখেন দুইটাই সেম আসবে, কত আসছে -6, ডান। তাহলে এক্স এর দুইটা পেয়ার পেয়ে গেছেন। এখন ওয়াই বের করবেন, ওয়াই বের করার জন্য আপনি ওই স্ট্রেট লাইনে চলে যান। সো এফ
x equal to 12/5, তাহলে y এর ভ্যালু হবে mx। 12/5 এর জন্য m ছিল হচ্ছে 11/2, m x plus 1। দেখেন কত আসে। না 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 দেখাচ্ছি, ওটা বুঝাইতেছি। এখানে তো একটাই পাইছেন, দুইবার একই জিনিস পাইছেন না, দুইটা কেন পাচ্ছেন এটা আমি বলতেছি। এটা একটু কত আসে বলেন আমাকে। x রাইট হচ্ছে -6, y হচ্ছে m x plus 1। এখানে y টা কত আসে, এটা কত আসে, এটা কত আসে। এটা তো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 12 প্লাস 1 13 আসবে। এটা কত আসে, আর এটা তো 13 আসবে। তাহলে আমাদের পেয়ার গুলা কি কি আসলো, যে একটা হচ্ছে x এর ভ্যালু 12/5 হলে y এর ভ্যালু হবে 14.2। চেষ্টা করেন ডেসিমাল না দিতে, হ্যাঁ। আর x এর ভ্যালু -6 হলে y এর ভ্যালু হবে 13। এই হচ্ছে আমার দুইটা পেয়ার অফ p। ঠিক আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, এখন আসেন, তাইনের কোয়েশ্চেন ছিল p কেন দুইটা আসতেছে। খেয়াল করেন, এই পয়েন্টটা p হতে পারে একটা ট্যানজেন্ট, রাইট? ঠিক আছে, সেম গ্রেডিয়েন্ট মেইনটেইন করে আমি এখানে একটা ট্যানজেন্ট রাখতে পারি না প্যারালালি। দেখেন তো, বুঝছেন? সো দুইটা পসিবল পজিশন থাকতে পারে আমার p এর। ক্লিয়ার? এর জন্য দুইটা পেয়ার চেয়েছি। ওকে, বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছেন এটা? বুঝছেন? ওকে, ঠিক আছে। তাহলে এটা ছিল আপনাদের নাম্বার 10। ওকে, এন্ড দেন 11 নাম্বারের সমস্যা হচ্ছে, রাইট? আচ্ছা, বিপাট। আচ্ছা, আমি এটা একটু করে যাই। তো হুমায়রা, আপনি পেপার P2 এর ফার্স্ট চ্যাপ্টারটা কি করছেন এর আগে কখনো? প্রুফ, প্রুফেরটা প্রুফ করতে হয়েছে ফার্স্ট চ্যাপ্টারই তো মনে হয়। আচ্ছা, সো প্রথমটা হচ্ছে প্রুফ বাই কাউন্টার এক্সাম্পল। কাউন্টার এক্সাম্পল মানে জাস্ট এমন একটা এক্সাম্পল নিবেন যেটা আপনার এই স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করে। দ্যাটস ইওর আনসার। সো স্টেটমেন্টটা কি বলছে, ইফ n is a prime number then 3 to the power of n plus 2 is also a prime number. ওকে, লেটস সি, আমরা n প্রাইম নাম্বার হিসেবে যদি n কে যদি 2 নিই, তাহলে কি আসতেছে, 3 into 3 to the power 2 which is 9, 9 plus 2 11। n এর ভ্যালু যদি আমরা 3 নিই, 3 to the power 3 which is 27 plus 2 29, that's a prime number। n এর ভ্যালু আমরা 4 নেই, বেশি দূর যেতে হবে না। 3 to the power 4 কত আসে, 81। আপনার ক্যালকুলেটর বসে দেখেন, প্লাস 2 83, that's also a prime number। আপনি যদি n এর ভ্যালু 5 নেন, what happens, 3 to the power, n is a prime number, 5 is a prime number, 3 to the power 5 কত আসে দেখেন তো, আর প্লাস 2 কত আসে, 3 to the power 5 plus 2 কত আসে ভ্যালুটা, 245। and any number, so if n equals to 5 then 3 to the power 5 plus 2 will be equal to 45। এখন দেখেন, কোন নাম্বার যদি 5 দিয়ে শেষ হয়, that is obviously divisible by 5, that means that number cannot be prime। 5 বাদে অন্য কোন সংখ্যা যেটা 5 দিয়ে শেষ হয় প্রাইম নাম্বার হতে পারে না, বিকজ প্রাইম নাম্বারের ডেফিনেশন কি, a number which is divisible by itself and 1। so 45 is not a prime number। so if n equals to 5, um, this value equals to 45 and 45 is divisible by 5, or 45 is not a prime number। That's it, you have given an example which contradicts to the statement। আমাদেরকে এখানে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে না, এটা বুঝছেন কিনা দেখেন, যদি n is a, n কে যদি আমরা প্রাইম নাম্বার হিসেবে নিই, তাহলে 3n plus 2 is also a prime number। এটা হচ্ছে ওদের স্টেটমেন্ট, এটাকে ফলস প্রমাণ করতে হবে। সো আমরা প্রাইম নাম্বার গুলো দিয়ে আগালাম, ফার্স্টে 2 নিলাম,
2 নিয়ে লাভ হয়নি, কারণ 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 এর ভ্যালু যদি আপনি 2 নেন তাহলে দেখেন 11 আসতেছে অ্যান্সার। 11 তো প্রাইম নাম্বার, তাহলে ওদের সাথে মিলে যাচ্ছে, ফলস প্রুফ করা হলো না, কাউন্টার এক্সাম্পল দিতে হবে আমাদেরকে। তারপরে নেক্সট প্রাইম নাম্বার আছে 3। আপনি যদি n এর ভ্যালু 3 নেন তাহলে দেখেন এটা কত আসে, এটা প্রাইম নাম্বার আসে 3 টু দি পাওয়ার 3 which is 27 plus 2 29 আসে, সেটাও প্রাইম নাম্বার। 3 টু দি পাওয়ার 4 নেন, সরি 4 কেন নিব, 4 তো প্রাইম নাম্বার না। 3 টু দি পাওয়ার 5 নেন, নেক্সট প্রাইম নাম্বার। যখন আপনি 3 টু দি পাওয়ার 5 নিচ্ছেন তখন আপনি অ্যান্সারটা পাচ্ছেন এটা, রাইট, 45। ঠিক আছে হুমায়রা, এন্ড 45 কি প্রাইম নাম্বার? ইজ 45 a prime number? Oh, so sorry, 245, that's also not a prime number. So that's also not a prime number. Any number which ends with a 5, apart from 5, any number that ends with a 5 cannot be a prime number because that is divisible by 5. তারপর কনফিউশন এটা ছিল 45 নিয়ে, ওটা ভুলে লিখছি, সরি। 245 is not a prime number. Just একটা এক্সাম্পল দিব, ঠিক আছে, ক্লিয়ার? দ্যাটস কাউন্টার এক্সাম্পল। আচ্ছা, এরপরেরটা আসি, use proof by exhaustion to prove that if m is an integer that is not divisible by 3, then m square minus 1 is divisible by 3. আচ্ছা, প্রথম কথা হচ্ছে proof by exhaustion মানে কি, তাই সবগুলা ট্রাই করো, দ্যাটস দ্য থিং। প্রতিটা কেসকে ধরে ধরে দেখতে হবে যে আমার এটার সাথে মানে মিলতেছে কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা বুঝি। কোয়েশ্চেন বলছে কি m is an integer, মানে m একটা হোল নাম্বার, not divisible by 3, 3 দিয়ে ডিভাইড করা যাবে না এমন একটা নাম্বার হচ্ছে m। তাহলে m স্কয়ার মাইনাস 1 সবসময় 3 দিয়ে ডিভিজিবল হবে, এটা প্রুফ করতে হবে। আচ্ছা যাক, ওইটা পরে, বাট m is an integer not divisible by 3. Can you tell me the numbers which are not divisible by 3, an integer? আর কি আছে, আর নাই কিছু? আর তো অনেক আছে, আপনি কি সবগুলা ট্রাই করবেন? না, তাহলে আমাদের এখানে একটা জেনারেল ফরম্যাটে আসতে হবে। আচ্ছা, খেয়াল করেন, if I say 3 times k is any number, k is an integer, এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা বলেন? 3 times k where k is an integer, এটা কি 3 দিয়ে ডিভিজিবল? অবভিয়াসলি। এটার সাথে যদি আমি 1 যোগ দেই তাহলে কি আর এটা 3 দিয়ে ডিভিজিবল থাকবে? তাই এই নাম্বারটার সাথে যদি আমি 3k, that is a number divisible by 3, তার সাথে যদি আমি 1 যোগ দিই এই নাম্বারটা কি আর 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে? আচ্ছা, শিওর। যদি আমি এটার সাথে 2 অ্যাড করি তাহলে কি এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল থাকবে? আচ্ছা, ভেরি গুড। যদি আমি এটার সাথে 3 অ্যাড করি তাহলে কি এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে? হ্যাঁ, তাই বুঝছেন বিষয়টা? তার মানে all the numbers which are not divisible by 3 are either in this format or this format, কারণ 3 হলে তো ডিভাইড করাই যাবে, তাই না? 3 দিয়ে ডিভিজিবল না যত ইন্টিজার আছে তাদের ফরম্যাট হবে আইদার এটা অর এটা, এর বাইরে কোনো কিছু হতেই পারে না, তাই না? কারণ তারপরে 3 যোগ দিলেই তো আপনার এটা 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি না বুঝিনি? তাই বুঝছেন? সো এখন ইন্ডিভিজুয়াল তো সব বিশ্বের সব যত নাম্বার আছে ট্রাই করা সম্ভব না, আমরা এই জেনারেল ফরম্যাটটা ট্রাই করব। সো যদি এমটা এরকম একটা নাম্বার হয় which is not divisible by 3, তাহলে দেখি এটাকে 3 দিয়ে ডিভিজিবল বানানো যায় কিনা। m স্কয়ার মাইনাস 1 কি হবে তাহলে? m স্কয়ার মাইনাস 1 কি আসতেছে? m স্কয়ার মাইনাস 1 হবে 3k প্লাস 1 হোল স্কয়ার মাইনাস, না না না, প্রথমে কি বলছে যে বলেন আপনি কি বুঝেন, আমি আমার বুঝার সমস্যা। বলছে m is an integer যেটা 3 দিয়ে ডিভিজিবল না, কথা বুঝা গেছে? m এমন একটা নাম্বার
যেটা 3 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে m স্কয়ার মাইনাস 1 এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। m যদি এমন একটা নাম্বার হয় যেটা 3 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে m স্কয়ার মাইনাস 1 এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। এটা প্রুফ করব। আমরা প্রথমে ধরছি m যেহেতু 3 দিয়ে ডিভাইড করা যায় না এমন একটা নাম্বার, m হতে পারে আইদার এটা অথবা এটা, এবং ইন্ডিভিজুয়ালি দুইটা কেসকে আমার ধরে দেখাতে হবে যে m যদি এটা হয় তাহলে m স্কয়ার মাইনাস 1 কি 3 দিয়ে ডিভিজিবল হয় কিনা ওটা দেখাই। বুঝতে পারছেন বাবা, না বুঝেন না? তাহলে আগে এটাকে ভাঙেন, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, রাইট? এটা ক্যান্সেলস আপ। এখান থেকে আমরা 3 এর একটা কমন নেই, 3k কমন নেই বা 3 জাস্ট কমন নেই, তাহলে এখানে আসবে কি 3k স্কয়ার প্লাস 2k, রাইট? And this is divisible by 3. কোনো সন্দেহ আছে? দেখেন এই নাম্বারটা ডিভিজিবল বাই 3 না? এই যে বাইরে 3 এর না ফেলছি, এটা তো 3 দিয়ে তো ডিভাইড করাই যাবে। 3 দিয়ে ডিভাইড করলে 3 3 কাটা, শেষ, ডিভাইড হয়ে গেছে। ক্লিয়ার? এটা একটা কেস গেল। আরেকটা কেস হচ্ছে আমাদের যদি m হয় এই ফরম্যাটের 3k প্লাস 2, তাহলে m স্কয়ার মাইনাস 1 কত হবে? সেক্ষেত্রে 3k প্লাস 2 স্কয়ার মাইনাস 1, এটা আমরা প্রুফ করে দেখাই যে এটাও ইজ আ মাল্টিপল অফ 3 বা ডিভিজিবল বাই 3, একই কথা। 9k স্কয়ার প্লাস 3 2s are 6, 6 2s are 12k প্লাস 4 মাইনাস 1, এটা আসতেছে আমাদের 9k স্কয়ার প্লাস 12k প্লাস 3। এগেইন এখান থেকে আমরা যদি 3 টা কমন নিয়ে যাই, this is k স্কয়ার প্লাস 12k প্লাস sorry k স্কয়ার হবে কেন, this is 3k square plus 4k plus 1, and this is also divisible by 3। এখানে আমাদের একটা জিনিস বলে নেওয়া উচিত ছিল, if k equals to এত where k is a integer, তাহলে this is the case। কারণ ফ্র্যাকশনাল আবার অন্য কাহিনী হয়ে যাবে, কারণ এখানে বলে নিতে পারি if where k is an integer। নেগেটিভ হলে সমস্যা, নেগেটিভ হলেও সমস্যা। আমরা কি বুঝতে পারছি বাবা? দেখ টাইম বুঝতে পারছেন? ভুলে চলে গেছে, কানেকশন গেছে। আচ্ছা, কত একটা প্রশ্ন ছিল, তাহলে প্রশ্নটা হুমায়ুন আপনারই করি, বলেন। এই ফরম্যাটে যদি আমি লিখতে চাই, how can I write all the numbers which are not divisible by 4? Not divisible by 4. বলতে পারবেন? Not divisible by 4 কেন? দেখেন, what should be the general format for a number which is divisible by 4? 4k. This is the number divisible by 4. সন্দেহ আছে? এর সাথে যদি আমি 1 যোগ দেই, is this number divisible by 4? না। এটার সাথে যদি আমি 2 যোগ দিই, is it divisible by 4? k is an integer, okay? এটা কি ডিভিজিবল? ডেসিমাল হলে তো ডিভিজিবল না, ডিভিজিবল মানে তো কোনো ডেসিমাল আসবে না বাবা। আচ্ছা, if I say এটা কি ডিভিজিবল বললেন না নন ডিভিজিবল বললেন, বুঝিনি। এটা নন ডিভিজিবল, ঠিক আছে। যদি 3 নেই, is it divisible? না, আর 4 নিলে ডিভিজিবল হয়ে যাবে। সোজা হিসাব ভাই। আমরা 4 তারপরে নেক্সট আমি 4 দিয়ে কাকে ডিভাইড করতে পারি? 8। তার মানে এর সাথে 1 যোগ দেন বা 2 যোগ দেন বা 3 যোগ দেন, এগুলা কখনোই 4 দা ডিভিজিবল না। 4 যোগ দিলেই ওইটা 4 দা ডিভিজিবল হবে, ঠিক আছে। যেমন 3 এর ক্ষেত্রে আমরা 2টা পাচ্ছি,
3 যোগ দিলে তো আবার ডিভিজিবল হয়েই যাবে, রাইট? সেম ভাবে 4 এর জন্য আমরা 3টা পাবো, কারণ 4 যোগ দিলে তো এটা আবার ডিভিজিবল হয়েই যাবে, রাইট? 4 4 করেই তো আমরা ডিভাইড করি এটাকে। বুঝতে পারছেন বিষয়টা? এটা দেখে রাখলাম যদি আপনাদের ক্ষেত্রে 4টা দেয়, 4টার বেশি কখনো দিবেন, বিকজ ওইটা করতে করতে পুরো পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। সো 4টা সর্বোচ্চ দিতে পারে। ওকে, ঠিক আছে। সো এটা ছিল ওনাদের P2 এর মক 2। আর এটার ফার্স্ট পার্টটা আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি, আমি জাস্ট শেয়ার করে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে। এটা আমি আপলোড দিয়ে দিব এখনই, সকালের মধ্যে শেয়ার পেয়ে যাবেন। 2টা পার্টি একটু দেখেন, আপনার এগুলো থেকে কিন্তু অনেক আইডিয়া পাবেন। দ্যাট উইল হেল্প ইউ ফর ইউর অক্টোবর এক্সামস। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কোনো কোয়েশ্চেন আছে? আই এম সরি, আপনার অনেক কিছু না জিজ্ঞেস করে আমি M1 ক্লাস রিপ্লেস করে দিচ্ছি, সরি অ্যাবাউট দ্যাট। বাট আসলে পরীক্ষা ওদের 7 তারিখ তো, ওদের এখন দিচ্ছি। পরে আমি আবার দরকার হলে আমাদের P1 P2 ক্লাস ওভারল্যাপ করে আপনাদেরকে ওই ক্লাসগুলো দিয়ে দিই, টেনশন করছি। ওকে, এখন যেহেতু ওনাদের অবস্থা খুব বেশি সবারটা, আমি চাচ্ছি যতটুকু বেস্ট দেওয়া যায় এক্সাম। ওকে, ঠিক আছে।